তাহলে দেখো আজকে আমরা শুরু করব হলো রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। তো গুণগত রসায়ন এটা হলো তোমার প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। দেখো এই অধ্যায়ের মূল টপিকগুলো কি কি? এই অধ্যায়ের মূল টপিক হলো পরমাণুর গঠন, হাইড্রোজেন বর্ণালী ও তড়িৎচুম্বকীয় বর্ণালী, দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল, আয়ন শনাক্তকরণ, আর সবার শেষে আছে বিশোধন ও পৃথকীকরণ। ধরো দুইটা পদার্থ মিশ্রিত অবস্থায় আছে, সেটাকে আমরা আলাদা করব কিভাবে? অথবা ধরো সোডিয়াম ক্লোরাইড লবণের সাথে অপদ্রব্য মিশ্রিত আছে, ভেজাল মিশ্রিত আছে, সেটাকে আলাদা করব কিভাবে? এটা হলো তোমার বিশোধন। কি বুঝতে পারছো? তো আমরা আগামী কয়েকদিন ধরে পড়ব হলো এই যে অংশটা, পরমাণুর গঠন। আগামী কয়েক লেকচার আমরা পড়ব পরমাণুর গঠন। এবার তোমরা দেখো এই পরমাণুর গঠনের মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে, অর্থাৎ এই চ্যাপ্টারের একটা ম্যাপ তোমাদের মাথায় আঁকানো থাকতে হবে। কোনটার পরে কোনটা পড়তে হবে, কোনটা থেকে কি ধরনের প্রশ্ন আসে, এটা যদি আঁকানো থাকে তাহলে তোমাদের জন্য পড়া সুবিধা হবে, যে কোন অংশ কিভাবে পড়তে হবে এটা সহজভাবে বুঝতে পারবা। বুঝতে পারছো? তাহলে এগুলোর আলোচনা পরে হবে। প্রথমে আগে দেখো পরমাণুর গঠনে তোমাকে কি কি পড়তে হবে। প্রথমেই তোমাদের পড়তে হবে পরমাণুর কণিকা সমূহ। দেখো এখানে রেড কালার দেওয়া আছে না, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ এবং লিখিতর কর জন্য ইম্পর্টেন্ট এই অংশ। তো এই অংশের গুরুত্বপূর্ণ অংশ কি? আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রনিক। মূলত এগুলোই বেশি ইম্পর্টেন্ট। আর এই তেজস্ক্রিয় বিক্রিয়া থেকে এইদিকে যেগুলো দেখতে পাচ্ছ, এই যে ভর ত্রুটি, নিউক্লিয়ার বাইন্ডিং, এগুলো ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা পড়ব রাদারফোর্ডের পরমাণু মডেল। এটা কম গুরুত্বপূর্ণ, বেশি প্রশ্ন আসে না। কি পড়বো এখানে আমরা? এমসিকিউ আর খ, 2 মার্কসের কোশ্চেন। এখানকার টপিক কি থাকবে? আলফা বিচ্ছুরণ পরীক্ষা, ওই মডেলের বর্ণনা এবং সীমাবদ্ধতা। এরপরে বোর পরমাণু মডেল, এমসিকিউ খ, গ, ঘ। এখানে আমরা কি পড়ব এই অংশে? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ওই মডেলের বর্ণনা, প্রয়োগ ও সীমাবদ্ধতা। তারপরে তোমরা তো বোর পরমাণু মডেল পর্যন্ত তো কিছুটা ধারণা আছে। এরপরে আমরা নতুন যে মডেল পড়ব সেটা হলো পরমাণুর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। পরমাণুর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, এটা এমসিকিউ এবং 1 মার্কসের কোশ্চেন, ক এর জন্য ইম্পর্টেন্ট। তারপরে পড়ব কোয়ান্টাম সংখ্যা। কি কালার দেখে কি মনে হচ্ছে? এটা খুব ইম্পর্টেন্ট। এটা এইচএসসি পরীক্ষা প্লাস ভর্তি পরীক্ষা, যেখানেই ভর্তি পরীক্ষা দিতে যাও না কেন বা এসএসসি পরীক্ষায় যে বোর্ডেই বসো না কেন, এখান থেকে প্রশ্ন আসবেই। তো কি কি পড়তে হবে এখান থেকে? তাৎপর্য, কোয়ান্টাম সংখ্যার সাথে পারমাণবিক অরবিটালের সম্পর্ক, আর কি অরবিটালের আকৃতি। এখানে আর একটা টপিক আছে, সেটা হলো ইলেকট্রন বিন্যাসের নিয়ম। আমরা সবাই ইলেকট্রন বিন্যাস করি, কিন্তু কোন নিয়মের উপর ভিত্তি করে করি সেই নিয়মগুলো আমাদের জানা নেই। সেগুলো সবগুলো নিয়ম শিখবো আমরা এখানে। এটাও খুবই ইম্পর্টেন্ট। 3টা নীতির উপর ভিত্তি, মানে ইলেকট্রন বিন্যাসের ভিত্তি হলো এই 3টা: আউফবাউ নীতি, পলির বর্জন নীতি, হুন্ডের নীতি।
তো দেখো এই অংশ থেকে মাত্র একটাই সৃজনশীল কোশ্চেন আসে, কিভাবে আসে দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে এখান থেকে আসলে আমাদের কি পড়তে হবে। এই যে এই মাঝখানের যে অংশটুকু বললাম, এটা একটু শুধু দেখে নাও। এই যে দুইটা মডেল দেওয়া আছে, মডেল এ, মডেল বি। তোমরা কি চিত্র দেখে বলতে পারবা কোনটা কোন মডেল নির্দেশ করছে? রাদারফোর্ড বোর। তো গ নম্বরে কি আসছে? বি মডেলের বর্ণনা দাও। বোর পরমাণু মডেলের বর্ণনা দাও, মানে ওই স্বীকার্যগুলো লিখতে বলছে। অথবা বোর পরমাণু মডেল থেকে তোমার এখানে অঙ্ক আসতে পারে। তো গ নম্বরে বোর পরমাণু মডেল থেকে অঙ্ক আসে, অথবা ওই যে বোর বললাম না, বোর পরমাণু মডেলের প্রয়োগ, হ্যাঁ ওখান থেকে তোমার অঙ্ক আসে, অথবা বলে যে মডেলটার বর্ণনা দাও। আর ঘতে সবসময় এটাই আসে যদি এই মডেল থেকে প্রশ্ন আসে, সেটা হলো এ ও বি মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, যুক্তি সহকারে বিশ্লেষণ করো। কি বুঝতে পারছো? ওই দুই টপিক থেকে ঘুরে ফিরে এই প্রশ্নই আসে। কিন্তু যেগুলোকে বললাম খুবই ইম্পর্টেন্ট, সেগুলো থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন হয়, সেগুলো আমরা এখন শুরু করবো আর কি, পড়ার মধ্যে বুঝতে পারবো। তাহলে প্রথমেই দেখো, আমরা যদি পরমাণুকে ভাগ করি তাহলে কি কি পাই? ইলেকট্রন এবং নিউক্লিয়াস। কি কথা বুঝতে পারছো? পরমাণুর গঠন পড়ছি আমরা, অর্থাৎ পরমাণু কি নিয়ে গঠিত। পরমাণুর ভিতরে কেউ প্রবেশ করলে কি পাবে? ইলেকট্রন আর নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এগুলোকে বলা হয় পরমাণুর কণিকা। ঠিক আছে? তো পরমাণুর এই কণিকা সমূহকে কয় ভাগে ভাগ করা হয়? হ্যাঁ, এই কণিকাগুলোকে প্রায় 200টার মতো কণিকা আছে, এগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। স্থায়ী কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, স্থায়ী কণিকা। তারপরে অস্থায়ী কণিকা, মেসন, গ্রাভিট্রন, নিউট্রিনো। ঠিক আছে? মেসন, এগুলো হলো তোমার অস্থায়ী কণিকা। আরো এক ধরনের কণিকা পাওয়া যায়, কম্পোজিট কণিকা। তো সব বই দেখবা কম্পোজিট কণিকার দুইটা উদাহরণ দেওয়া আছে, একটা হলো কি আলফা কণা আর ডিউটেরন কণা। আলফা কণা আর হলো ডিউটেরন কণা। তো আমরা ওই কণাগুলো দেখব, দেখার পর যেটা পড়ব, ইলেকট্রন সংক্রান্ত আমরা দুইটা টপিক পড়ব। একটা হলো তোমার আইসো ইলেকট্রনিক, আর একটা হলো তোমার আইসো স্টার। এর মধ্যে আইসো ইলেকট্রনিক থেকেই বেশি প্রশ্ন আসে। আর এই প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলে? ভর সংখ্যা। এই প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা, এগুলোর উপর ভিত্তি করে পরমাণুকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন আইসোটোপ, আইসোটোন, আইসোবার। এই তিনটেই বেশি গুরুত্বপূর্ণ। এর সাথে অতিরিক্ত আমরা আরেকটা পড়ব, আইসোডায়াফার। এগুলো ভর্তি পরীক্ষার জন্য যদি আসে। তো এগুলো শুরু করার আগে দেখো আমি কিছু প্রশ্ন তোমাদের বলি, দেখি তোমরা এগুলো পারো কিনা। দেখি এই বিষয়গুলো জানা আছে কিনা তোমাদের। এই আয়নটার নাম কি?
ফসফোনিয়াম। এই ফসফোনিয়াম আয়নে মোট কয়টি ইলেকট্রন আছে বের করো, মোট কয়টি ইলেকট্রন আছে এই ফসফোনিয়াম আয়নে। এগুলো কিন্তু এমসিকিউ আসে। ফসফোনিয়াম আয়নে মোট কয়টি ইলেকট্রন আছে? ধরো অপশন দিল 14, 16, 18, 20। কিভাবে করবা? ফসফরাসে ইলেকট্রন কয়টা আছে? ওর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো তোমার 15। তার মানে ওর ইলেকট্রন সংখ্যাও কত হবে? একটা পরমাণুর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হয়। প্রোটন সংখ্যা জানা মানে ইলেকট্রন সংখ্যা জানা। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা আছে 15টা। অক্সিজেনের একটা করে, তাহলে 4টার হলো 4। এই পজিটিভ চার্জ মানে হলো সে একটা ইলেকট্রন ত্যাগ করছে এখান থেকে, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ মাইনাস করে দিবা, তাহলে কত হয়? 18টি। তাহলে ফসফোনিয়াম আয়নে ইলেকট্রন আছে কতটি? 18টি। কি বুঝতে পারছো? আচ্ছা, এরকম আরেকটা দেখো দেখি, NO3-, কি নাম এটার? নাইট্রেট। দেখো নাইট্রেট আয়নে মোট ইলেকট্রন কতটি আছে? নাইট্রোজেনের কয়টা? 7টা। অক্সিজেনের 8, 3 8 24। কয়টা হলো এখানে? 31। নেগেটিভ চার্জ মানে আরেকটা গ্রহণ করছে। নেগেটিভ চার্জ মানে কি? আরেকটা গ্রহণ করছে। তাহলে আরেকটা যদি গ্রহণ করে তাহলে মোট কত হলো? তাহলে 32। এই যে আমি যেগুলো বললাম এগুলো কিন্তু সব ভর্তি পরীক্ষার কোশ্চেন, বুঝতে পারছো? এই যে ইলেকট্রন সংখ্যা দিয়ে যে এইভাবে প্রশ্ন আসে। তাহলে এখানে আছে 18টা, এখানে কয়টা? 32টা। এবার এটার নাম কি এই আয়নের? থায়োসালফেট। কি নাম এই আয়নের? থায়োসালফেট। এখন দেখো তোমাকে প্রশ্ন করলো এটা যে থায়োসালফেটে যোজন ইলেকট্রনের সংখ্যা কতটি? এখানে আমি বলছি ফসফোনিয়ামের মোট ইলেকট্রন কয়টি, এখানে বলছি মোট ইলেকট্রন কয়টি। এবার প্রশ্ন হলো এখানে যোজন ইলেকট্রন কয়টি? যোজন ইলেকট্রন সংখ্যা কত? এখন যোজন ইলেকট্রন কি এটা তো বুঝতে হবে। তোমাদেরকে বলছিলাম বহিস্তরের আরেক নাম হলো যোজ্যতা স্তর। বহিস্তরের আরেক নাম কি? যোজ্যতা স্তর। যোজ্যতা স্তরের ইলেকট্রন বা বহিস্তরের ইলেকট্রনের নাম হলো যোজন ইলেকট্রন। তাহলে এবার তোমাকে বের করতে বলছে যোজন ইলেকট্রন কতটি আছে। সালফারের বহিস্তরের ইলেকট্রন সংখ্যা কত? 6 × 2। অক্সিজেনের বহিস্তরের ইলেকট্রন কয়টা? 6 × 3। আর অতিরিক্ত এই যে মাইনাস থেকে আমরা বুঝতে পাচ্ছি 2টা গ্রহণ করছে, তাহলে +2 কত হয়? 32। তাহলে থায়োসালফেটের যোজন ইলেকট্রন সংখ্যা হলো 32টি। কি বুঝতে পারছো? আচ্ছা, এবার এই যে প্রোটন সংখ্যা আছে না, এই যে প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যা হলো মানে একটা মৌলের পরিচিতি নির্ণয় করার সংখ্যা। যেমন কলেজে ছাত্রছাত্রীর রোল নম্বর থাকে না, তো ওই রোল নম্বর বললেই কিন্তু খুঁজে বের করা যাবে যে ওকে। ঠিক তেমনি ভাবে একটা পরমাণুর পরিচিতিমূলক সংখ্যা হলো প্রোটন বা পারমাণবিক সংখ্যা। যেমন ফ্লোরিনের কত? 9। অর্থাৎ যে পরমাণুর 9 হবে সেই হলো ফ্লোরিন। যার প্রোটন সংখ্যা 9, পৃথিবীর যেখানেই যার প্রোটন সংখ্যা 9 হবে সেটাই কি মৌল হবে? ফ্লোরিন। কি বুঝতে পারছো? তাহলে এগুলো কিন্তু এমসিকিউ আসে যে মৌলের পরিচিতি নির্ণয়ের জন্য কোন সংখ্যা ব্যবহার হয়? ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা না ভর সংখ্যা? কি সংখ্যা? প্রোটন সংখ্যা। কি বুঝতে পারছো? তাহলে আমরা এই আলোচনায় যাব, তার আগে একটু দেখে নাও
এগুলো তো জানোই তোমরা, শুধু এই যে এইটুক লিখে নাও। এই যে আলফা কণা, আলফা কণাকে, আলফা কণা কি কম্পোজিট কণা, মানে কি কম্পোজিট মানে হলো যৌগিক। এখানে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন যুক্ত হলে যে কণা পাওয়া যায় সেটা হলো আলফা কণা। তো বর্তমানে পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে আলফা কণা যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে ওখানে কি হয়, হিলিয়াম গ্যাস উৎপন্ন হয়। তার মানে আলফা কণাটার সংকেত হলো এই যে এরকম হিলিয়াম, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন মিলে ভর সংখ্যা হলো 4, প্রোটন সংখ্যা 2, এই যে 2+। তার মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করলেই সেটা কি হয়ে যায়, হিলিয়াম গ্যাস হয়। আর ডিউটেরন কণা কি, একটা প্রোটন, তাহলে ভর সংখ্যা কত, 2, আর এই যে এরকম পজিটিভ। তার মানে এ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে, হাইড্রোজেন পরমাণু হবে। আচ্ছা, আরো কয়েকটা ইনফরমেশন এখানে লিখে রাখো, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। একটা হলো অনেক সময় প্রশ্ন আসে, ক্যাথোড রশ্মির নাম তো শুনছো নাকি? এই ক্যাথোড রশ্মির পরীক্ষার মাধ্যমেই ইলেকট্রন আবিষ্কৃত হয়। তো তোমাদের ওই আবিষ্কারের ওগুলোর মানে বর্ণনা করতে বলবে না, কিন্তু এমসিকিউ আসবে এইভাবে যে ক্যাথোড রশ্মি কি, অপশনে থাকবে ইলেকট্রনের প্রবাহ, নিউট্রনের প্রবাহ বা আলফা রশ্মির প্রবাহ, এইভাবে প্রশ্ন করবে। তাহলে ক্যাথোড রশ্মি অথবা আরেকটা লিখে রাখো বিটা রশ্মি, এগুলো হলো ইলেকট্রনের প্রবাহ। ক্যাথোড রশ্মি অথবা বিটা রশ্মি এগুলো হলো ইলেকট্রনের প্রবাহ। ক্যাথোড রশ্মি সম্পর্কে আরেকটা জিনিস লিখে রাখো, এই ক্যাথোড রশ্মির মাধ্যমেই এক্স-রে, এক্স-রে বাংলায় কি বলে, রঞ্জন রশ্মি, এক্স-রে বা রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিম্নের কোন রশ্মি ব্যবহার করে রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয়, অপশনে থাকবে কি ক্যাথোড। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যে বিটা রশ্মি কিসের প্রবাহ। আলফা কণা তো বুঝতেই পারছো কি নিয়ে তৈরি, দুইটা প্রোটন প্লাস দুইটা নিউট্রন নিয়ে তৈরি। তো এটাকে হিলিয়াম দিয়ে লিখলাম কেন, বর্তমানে এটা দেখা গেছে যে আলফা কণা যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে কি উৎপন্ন করে, হিলিয়াম গ্যাস। তাহলে কি আলফা কণার সংকেতটা এমন হবে না, 2 আর 2 কত, ভর সংখ্যা হলো 4, প্রোটন সংখ্যা হলো 2, দুইটা ইলেকট্রন গ্রহণ করে হিলিয়াম গ্যাস হয়, নিরপেক্ষ হয়ে যায়। তার মানে ওর পজিটিভ চার্জ আছে 2+। বুঝতে পারছো? এরপরে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, সরি ডিউটেরন কণা, একটা প্রোটন একটা নিউট্রন, একটা প্রোটন একটা নিউট্রন, তাহলে একটা প্রোটন আর নিউট্রন একটা, তাহলে ভর সংখ্যা কত হবে, 2। এও যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে কি হয়, হাইড্রোজেন পরমাণু হয়। তার মানে কি ওর চার্জ পজিটিভ চার্জ আছে, সেই জন্য ইলেকট্রন গ্রহণ করলে হাইড্রোজেন পরমাণু হচ্ছে, মানে নিরপেক্ষ হয়ে যাচ্ছে। কি বুঝতে পারছো? কোনটা? হ্যাঁ, প্রোটন দেখেই তো বুঝতেছি হাইড্রোজেন। প্রোটন সংখ্যা 1 কার হয়, আমি কি বললাম যে প্রোটন সংখ্যাই হলো একটা মৌলের পরিচিতিমূলক সংখ্যা। একটা থাকলে কি এখানে কোনো অন্য কোনো হওয়ার সুযোগ আছে, এই যে এখানে দুইটা আছে দেখেই তো হিলিয়াম লিখলাম। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে পরমাণুর স্থায়ী মূল কণিকা সমূহের বৈশিষ্ট্য।
আচ্ছা এগুলো না লিখলেও তো সমস্যা নেই, খালি এই যে একটা জিনিস লিখে রাখো, দেখো এটা এই চার্ট সব জায়গায় পাবা, তোমাদের 9-10 তো ছিল, তোমরা জাস্ট এই যে এইটা পাবা না, এটা লিখে রাখো। ইলেকট্রনের চার্জ সিজিএস পদ্ধতিতে হলো -4.8 × 10⁻⁻10 ইএসইউ। ইএসইউ এর পূর্ণরূপ কি? সিজিএস পদ্ধতিতে চার্জের একক হলো ইএসইউ। ইএসইউ এর পূর্ণরূপ হলো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এর মান কত চার্জের এই এককে? -4.8 × 10⁻⁻10 ইএসইউ। আচ্ছা দেখো, আমরা অনেক সময় পরমাণুগুলোকে এই যে এইভাবে উপস্থাপন করি। ধরো একটা পরমাণু এক্স, এ দ্বারা কি বোঝায়? ভর সংখ্যা। এ হলো ভর সংখ্যা, এর আগেই আমরা লিখলাম এগুলো। জেড পারমাণবিক সংখ্যা, এ থেকে জেড বাদ দিলে নিউট্রন সংখ্যা। এইভাবে কোনো পরমাণুকে উপস্থাপন করা, এটাকে বলে নিউক্লাইড। কি বলে? নিউক্লাইড। নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা দ্বারা এইভাবে যদি চিহ্নিত করে আমরা উপস্থাপন করি, এটাকে কি বলে? নিউক্লাইড। তাহলে এ মাইনাস জেড এটা কি নির্দেশ করতেছে? নিউট্রন সংখ্যা। তাহলে এবার এইটা সলভ করো দেখি। এই যে একটা নিউক্লাইড উপস্থাপন করলাম, এটা কিন্তু এই যে এখানে তুমি চার্জও দিতে পারো। ধরো চার্জ যদি এন দ্বারা প্রকাশ করো, এন এর মান প্লাস বা মাইনাস হবে। তো এইভাবে আমরা উপস্থাপন করলাম এখানে। তো আমার এখানকার প্রশ্ন হলো, এখানে প্রোটন সংখ্যা কয়টা, নিউট্রন সংখ্যা কয়টা, ইলেকট্রন সংখ্যা কয়টা বের করো। প্রোটন কয়টা? 9টা। নিউট্রন 10টা। এই যে এ মাইনাস জেড 10 ইলেকট্রন সংখ্যা। একটা পরমাণুতে প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত, 9। আবার আরেকটা যোগ হলো, ইলেকট্রন সংখ্যা 10। কি বুঝতে পারছো? তো এগুলো কিন্তু সব আমি তোমাদের এগুলো ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখাচ্ছি। এই যে কি লিখলাম, এটা সালফাইড আয়ন। সালফাইড আয়নে প্রোটন কয়টা, নিউট্রন কয়টা, ইলেকট্রন কয়টা বের করো দেখি। এই জন্য আমি বলি যে আয়নের নাম এবং সংকেত চার্জ সহ মুখস্থ করা কেন জরুরি। অনেকেই আমার ধারণা এই যে এটা লিখে হিসাব করা শুরু করে দিয়েছে অলরেডি। কি কেউ করো নাই এটা? এটা আমি বলছি সালফাইড। সালফাইডের সংকেত হলো S2-, সালফাইড, আর ওটা হলো সালফাইড। তাহলে সালফাইড, সালফারের প্রোটন সংখ্যা কত, ভর সংখ্যা 32। তাহলে প্রোটন সংখ্যা 16, নিউট্রন সংখ্যা 16, ইলেকট্রন সংখ্যা 18। কি বুঝতে পারছো? আচ্ছা এবার করো এই যে এটা S8 32-16 এর
10টি অণুর মধ্যে 10টি অণুর মধ্যে কয়টি নিউট্রন আছে? আচ্ছা, প্রথমে দেখো, প্রথমে আগে তুমি এই প্রশ্নগুলো সলভ করার সময় প্রথমে আগে ধরে নাও একটা সালফার পরমাণু, S8 না, একটা সালফার। তাহলে একটা সালফারের মধ্যে কয়টা নিউট্রন আছে? 16টা। S8 হলে হয় একটা সালফার অণু। S8 হলে কি হয়? একটা সালফার অণু। তাহলে একটা সালফার পরমাণুতে আছে 16টা নিউট্রন, আর একটা সালফার অণুতে আছে, সালফার অণু হওয়ার জন্য 8টা পরমাণু লাগে। তাহলে একটা সালফার অণুতে আছে 16 গুণন 8, এতগুলো নিউট্রন। কি কথা বুঝতে পারছো? এইরকম আরো 10টা অণুর মধ্যে কতটা নিউট্রন আছে? গুণন 10। কি বুঝতে পারছো? তাহলে কত হয়? 1280। শোনো, এগুলো কিন্তু খুবই সহজ কোশ্চেন, এগুলো প্রায়ই ভর্তি পরীক্ষায় আসে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। তুমি যদি এই সহজ কোশ্চেন গুলো না পারো, দেখো তো খুব খুব কি জটিল, কিন্তু এই ক্যালকুলেশনে যদি তুমি ভুল করো তোমার সিরিয়াল 10,000-এর পরে হবে। কথা বুঝতে পারছো? সহজ কোশ্চেন ভুল করলে তোমার সিরিয়াল অনেক পিছনে যাবে, কিন্তু কঠিন প্রশ্ন ভুল করলে খুব একটা হেরফের হবে না। এই জন্য সহজ প্রশ্ন ভুল করা যাবে না। কথা বোঝা গেছে? ভর্তি পরীক্ষায় পার্থক্য তৈরি হয় সহজ প্রশ্ন ভুল করার কারণে, আর কঠিন প্রশ্ন তো ম্যাক্সিমামই পারে নাই। কথা বোঝা গেছে আমার? কঠিন প্রশ্ন যেগুলো হয় সেগুলো ভর্তি পরীক্ষার্থীরা ম্যাক্সিমামই পারে নাই। তাহলে এরপরে দেখো, এরপরে কি? আইসো ইলেকট্রনিক আগামী দিন শুরু হবে। দাঁড়াও, আরেকটা প্রশ্ন সলভ করো। লিখো, একটি আয়নে আচ্ছা এখানে লিখি, তোমরা লিখো, একটি আয়নে আয়নে 18টি ইলেকট্রন, আয়নের ইলেকট্রন সংখ্যা হলো 18। এরপর প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা দেওয়া নেই, নিউট্রন সংখ্যা 20। একটি আয়নের ইলেকট্রন সংখ্যা 18, নিউট্রন সংখ্যা 20, চার্জ -2। তাহলে তিনটা জিনিস দেওয়া আছে ওই আয়নের, কি কি? ইলেকট্রন সংখ্যা 18, নিউট্রন সংখ্যা 20, চার্জ সংখ্যা -2। এখন তোমাকে বের করতে বলছে ভর সংখ্যা এ কত? একটি আয়নের ইলেকট্রন সংখ্যা 18, চার্জ হলো -2। তার মানে এই 18টা ইলেকট্রনের মধ্যে ও অতিরিক্ত ওর 2টা গ্রহণ করা আছে। তাহলে নিরপেক্ষ অবস্থায় এর ইলেকট্রন সংখ্যা কত? আমার কথা কি বুঝতে পারছো? ওর মোট ইলেকট্রন সংখ্যা 18, চার্জ হলো -2। তার মানে ওর নিজস্ব যে ইলেকট্রন আছে সেটা তো আছেই, -2 হওয়ার কারণ হলো ও বাইরে থেকে আরো 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে নিরপেক্ষ অবস্থায় ওর ইলেকট্রন সংখ্যা কত? নিরপেক্ষ অবস্থায় ওর ইলেকট্রন সংখ্যা হলো 16। তাহলে নিরপেক্ষ একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা কি হয়? সমান হয়। তাহলে এর প্রোটন সংখ্যা হলো 16, আর নিউট্রন সংখ্যা কত? 20। 16 আর 20 এই হলো 36। কি কথা বোঝা গেছে? তাহলে এর ভর সংখ্যা হলো 36। কি বুঝতে পারছো?
তাহলে আগামী দিন আমরা এই আইসো ইলেকট্রনিক থেকে শুরু করব। আমি যতগুলো কোশ্চেন সলভ করালাম তোমাদের এই ইলেকট্রন প্রোটন সংক্রান্ত, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষায় এইভাবেই আসবে। হয়তো আমি ফ্লোরাইড দিয়ে করালাম, তোমাদের অক্সাইড দিয়ে বের করতে বললো, বুঝতে পারছো?